হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি একটা নতুন ক্লাসে। আজকে তোমাদের 6টা প্রশ্নের ক্লাস দেবো। এর আগে ভিডিওতে বড় প্রশ্নের ক্লাস দিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিও টেস্ট পর থেকে 2025 পেজ নাম্বার 574 পাতা। এর আগের পেজের ভিডিওগুলো তোমাদের দেওয়া হয়ে গেছে। আর কোয়েশ্চেন নাম্বার দেখো, এখানে 1-এর ABC বলেছি, 1, 2, 3 বলেনি, 1-এর ABC আর 2-এর, ঠিক আছে। তাহলে এখানে 1-এর ABC আছে আর 2 নাম্বার আছে আমাদের। তোমরা দেখে নেবা কোয়েশ্চেনগুলো। তো আমরা এই পেজের আমরা দিব আজকে প্রশ্ন, 6টা প্রশ্নগুলো দিব, MCQ আর SCQ। তাহলে তোমাদের এবিটি টেস্ট পেপার খুলতে হবে আর আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। দেখো, আমরা 1-এর A নাম্বারে নিয়েছি। এখানে 1-এর A বলেছে, 1-এর ABC বলেছে। তাহলে 1-এর A এর 1-এরটা আমরা নিয়েছি। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, a² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে আমাদের অপশন কোনটা হবে? দেখো, বীজদ্বয় সমান বলে দিয়েছে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপকটা কী হয়? নিরূপকটা 0-এর সঙ্গে সমান হয়। নিরূপক বলতে b² - 4ac, ঠিক আছে, এটাকে নিরূপক বলা হয়। তাহলে নিরূপকটা কী হবে? 0-এর সঙ্গে সমান হবে, যেহেতু এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তাই না? তাহলে এখান থেকে দেখো, আমরা সি এর কন্ডিশনটা বের করতে বলেছে। সি এর মান কোনটা হবে? তাহলে এখান থেকে সি এর মানটা তোমরা বের করতে পারবা 4ac। এটা আমরা b² করে দেবো, ঠিক আছে। এটা ওইদিকে চলে গেলো, আবার ঘুরিয়ে নিয়েছি আমরা। তা সি এর মানটা তোমরা দেখতে পাচ্ছ b² / 4a। তো অপশান দেখো কোনটা মিলছে এখানে। সি সমান b² / 4a, এটা আছে আমাদের ডি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। এবার দেখো 2-এর প্রশ্নটা। তাহলে 2-এর প্রশ্নটা আমি পড়ছি, কী বলছে? শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? আচ্ছা, তাদের মূলধনের অনুপাতটা আগে বের করবো। তাকে দেখো, দুজনের মূলধন কত আছে? শুভেন্দুর আছে 1500, তারপরে আছে নৌশাদের আছে 1000। তাহলে আমরা এখানে দুটো শূন্য ভ্যানিশ করলাম, 5 দিয়ে যেহেতু করো ভাগ, তাহলে 5 × 3 = 15, 5 দিয়ে 10। তাহলে ওদের মূলধনের অনুপাত কিন্তু এটা। এবার এখানে দেখো ক্ষতি হয়েছে, তাহলে এখানে যেহেতু ক্ষতি হয় বছরের শেষে, তাহলে শুভেন্দুর ক্ষতিটা বের করতে বলেছে। তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? শুভেন্দুর ক্ষতি হয়, ঠিক আছে। শুভেন্দুর ক্ষতি হবে, দেখো শুভেন্দু প্রথমে, এটা প্রথমে আছে শুভেন্দু, তারপরে আছে নৌশাদ। তাহলে এটা হচ্ছে শুভেন্দু আমরা উপরে থাকবে, আর আনুপাতিক যোগ নিচে, 3 আর 2 যোগ করে 5 পাবা, আর যেটা ক্ষতি হয়েছে সেটা দিয়ে গুণ করতে হবে। তখন আমরা এইভাবে করলে প্রত্যেকের ক্ষতিটা পেয়ে যাব, কার কত ক্ষতি হয়েছিল। তা দেখো, বছরের শেষে ক্ষতি হয়েছে 75 টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা সরলটা করি, তাহলে শুভেন্দুর ক্ষতিটা পেয়ে যাব, শুভেন্দুর কত ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখো কাটাকাটি করব। তাহলে এটা যদি কাটো, তাহলে এখানে তোমরা দেখো 15 × 5 = 75 পেয়ে যাবা, আর এটা পাবা 15 × 3 = 45। তাহলে শুভেন্দুর ক্ষতি হয়েছে এখানে 45 টাকা। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের শুভেন্দুর ক্ষতিটা দেখো আমাদের 45 টাকা। অপশান এ নাম্বার অপশানটা মিলেছে। তাহলে আমাদের এই নাম্বার অ্যান্সার। এবার 3-এর প্রশ্নটা দেখো কী বলছে? sin 43 ডিগ্রি আর cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মানটা বের করতে বলেছে। তো এখানে দেখো 43 আর 47 যোগ করে 90 ডিগ্রি পাবো। তাহলে আমরা একজনকে সরিয়ে দেবো। তাহলে আমরা এখানে sin 43 ডিগ্রি রেখে দিলাম, আর cos 47 ডিগ্রি জায়গায় আমরা লিখতে পারবো 90 ডিগ্রি - 43 ডিগ্রি, ঠিক আছে। 90 থেকে 43 বিয়োগ করলে 47 পাবা। তাহলে এখানে আমরা cos 43 ডিগ্রি রাখলাম, আর sin 47 টাকা যদি আমরা সরিয়ে দিই, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস, দেখো তাহলে এখানে আমাদের কি হবে? 47টা আমাদের বিয়োগ হবে, ঠিক আছে। 47টা বিয়োগ হবে না, আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এখানে আমাদের দেখো 90 থেকে 43 বাদ দিলে পরে আমাদের কত? 47 ফিরে আসবে। এবার এখানে আমরা পুরো কোণের সূত্র লাগাবো। দেখো, cos 90 ডিগ্রি মাইনাস থিতা যদি এটাকে মনে করো, তাহলে এটা কত যাবে? sin থিতা। তাহলে এটা আমাদের আসবে sin 43 ডিগ্রি। আর এখানে দেখো, এটা আমাদের cos 43 ডিগ্রি রেখে দিলাম, আর sin 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা cos চলে আসবে, পুরো কোণের সূত্র cos 43 ডিগ্রি। এবার কোণটা সমান হয়ে গেছে, তোমরা গুণ করতে পারবা। তাহলে sin গুণ করে sin² হয়ে যাবে, sin² 43 ডিগ্রি। এখানেও তোমরা পেয়ে যাবা cos² 43 ডিগ্রি। এবার দেখো, কোণটা আবার একই আছে, এখানে 43 ডিগ্রি, এখানেও 43 ডিগ্রি। তাহলে sin² থিতা প্লাস cos² থিতা সমান 1 হয়। তাহলে এটা সমান 1 হয়ে যাবে। দেখো, অপশান 1 কোথায় আছে? আমাদের বি নাম্বার অ্যান্সারটা। তাহলে আমাদের অপশানটা বি নাম্বার মিলল। এবার 4-এর প্রশ্নটা করাবো। দেখো, 4-এর প্রশ্নটা আমি পড়ছি, কী বলছে? AB ও CD দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, আমি ছবি রেখে তোমাদের বোঝাই। আমাদের প্রথমে একটা বৃত্ত আছে, আর দুটি সমান্তরাল যে বলেছে, তাহলে আমরা দুটো সমান্তরাল যে, একটা AB নিব
আর একটা সমান্তরাল যে এর সঙ্গে সমান্তরাল হবে একটা সিডি নিয়ে নিলাম, তাহলে এই যে সিডি। আর প্রত্যেকের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে। দেখো তাহলে এখানে এবি আর সিডি সমান আছে, এবি সমান সমান সিডি। এদের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, যে দুটি দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি, তাহলে এটা আমাদের 16 সেমি। দুটি তাহলে আমরা সমান যে পেয়ে গেলাম, মাঝে আমরা নিলাম মধ্যে কেন্দ্রবিন্দু আছে এখানে ও। এবার দেখো আমরা এখান থেকে লম্ব অঙ্কন করলাম, এটা আমরা পি নাম দিয়ে দিলাম ওপি, আর এখানে আমরা ওসি যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের যেহেতু সিডি জানা আছে, তাহলে আমরা সিপি পেয়ে যাব। সিপি কত হবে, আমরা জানি যে এটা কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা যে এর উপর কী করে, যেটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখণ্ডিত করলে পরে আমাদের কি হবে, সিপি সমান পিডি হয়ে যাবে। তাহলে এখানে সিডির অর্ধেক হবে আমাদের পিসিটা। তাহলে এখানে দেখো আমাদের এটা যদি 16 হয়, সিডি যদি 16 হয়, তাহলে পিসি কত হবে, তাহলে পিসি আমরা পেয়ে যাব 16/2 মানে 8। তাহলে দেখো পিসির দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 8, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এবার দেখো আমরা ওসিটা ব্যাসার্ধ কিন্তু এখানে বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এখানে ওসি দেওয়া আছে, ওসি দেওয়া আছে আমাদের 10 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 10। এবার দেখো ওপি বের করবো। আমাদের কি বলেছে, আমাদের এই যে দুটি আছে সেই যে দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে আমরা এখানে যদি দিকে দেখাই, ঠিক আছে, তো এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম। দেখো ওপি যদি পেয়ে যাই, তাহলে ওপি আর ও কিউ আমাদের কী হবে, সমান হবে, ঠিক না। এটা আমাদের প্রয়োগে আছে যে আমাদের কি হয়, সমান্তরাল দৈর্ঘ্যে দুটি যে কেন্দ্রবিন্দু থেকে কী হয়, সমদ্রবর্তী হয়, তাহলে এই দৈর্ঘ্যটা সমান হবে। একটা দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা অনুরূপভাবে এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা কী দরকার আমাদের এখানে ওপি বের করবো। আমরা ওপি কত হবে, তাহলে আমরা এখান থেকে ওপি বের করে দেখাবো। দেখো ওপি কী করে পাবো, এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে ওসি, তাহলে ওসি স্কোয়ার সমান সমান পিসি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার। তাহলে ওসির মান জানা আছে 10-এর স্কোয়ার, পিসি আছে 8-এর স্কোয়ার, আর এখানে ওপিটা আমরা বের করবো, ওপি স্কোয়ার থেকে গেল। তাহলে এখান থেকে আমরা ওপি স্কোয়ার দেখো 10-এর স্কোয়ার হচ্ছে 100, আর 8-এর স্কোয়ার 64, এটা এইদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ দেবো 64। তাহলে ওপি স্কোয়ার সমান সমান পেয়ে যাবো এটা 36। তাহলে এখান থেকে ওপি কত পেয়ে যাবো, 6 পেয়ে যাবো। দেখো ওপি যদি আমরা 6 পাই, তাহলে একইভাবে এদিকে যে যোগ করি আমরা, ঠিক আছে, এটা দেখো এটা যদি 16 হয়, তো এটাও এবিটা 16 আছে, তাহলে এ কিউটা কত আছে, 8 আছে, ঠিক আছে, আর ব্যাসার্ধ তো আমাদের 10। তাহলে একইভাবে দেখো এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ও কিউটা পেয়ে যাবো এই নিয়মই। তাহলে আমরা একইভাবে বলতে পারবো আমাদের কি হয়ে যাবে, ও কিউটা পেয়ে যাবো 6 পেয়ে যাবো। তাহলে আমাদের যে বলেছিল দূরত্বটা, ঠিক আছে, যে দুটির মধ্যে দূরত্ব সেটা আমাদের পি কিউ, আমাদের পি কিউ এখানে বের করতে বলেছে। তাহলে পি কিউ হবে 6 + 6, কত পেয়ে যাবো, 12 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি, আমাদের 12 সেমি অ্যান্সার। দেখো অপশানে কোথায় আছে, আমাদের এ নম্বরে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ নম্বর। এবার দেখো 5-এর প্রশ্নটা আমরা করাবো। 5-এর প্রশ্নটা বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9 হলে তাদের আয়তের অনুপাত বের করতে বলেছে। দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দুটি গোলক আছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি, 4πr²। তাহলে এখানে আমরা দুটো আছে বলে একটা r1 নিলাম, r1², আর অনুপাত 4πr², পরেরটাকে আমরা r2 নিলাম। তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত আমাদের এটার মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, এখানে বলে দিয়েছে 16:9 দেওয়া আছে। তাহলে আমরা লিখব 16/9। তাহলে এখানে দেখো 4π কেটে দিলাম। তাহলে এখানে আমরা যদি r1/r2 করি তার হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা 4/3 করতে পারবো তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে তোমরা r1 আর r2 পেয়ে যাবা, কত পাবা, 4/3। এবার আমাদের তাদের আয়তের অনুপাত বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে অতএব আয়তের অনুপাতের সূত্র কি জানি, দেখো গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে 4/3πr³। তাহলে r³ বলতে r1³, তারপরেরটা হবে 4/3। দেখো আয়তন বলতে অনুপাত বলেছে, তো আমরা বাই দিয়ে করবো, 4/3πr² তার কিউব, ঠিক আছে। এটা প্রথম গোলকের আয়তন, এটা দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে এরই মানটা আমাদের দরকার, হ্যাঁ, কত অনুপাতে আসবে এটা। দেখো আমরা অনুপাতটা নিয়ে আসবো, দেখো আমরা যেটা মিলে গেছে সেটা আমরা কেটে দিলাম, আর এখানে আমাদের থেকে গেল r1/r2, ঠিক আছে। r³ ছিল এখানে r1³ আর r2³ আমরা লিখতে পারবো r1/r2 তার হোল কিউব করে দিলাম। এবার এর মান বসিয়ে দাও, r1/r2 এর মানটা আছে 4/3 তার কিউব, ঠিক আছে। দেখো 4/3, 4-এর কিউব হচ্ছে আমাদের 64, আর 3-এর কিউব হচ্ছে আমাদের 27।
তাহলে অ্যান্সারটা আমাদের দেখো 64:27 পেয়ে গেলাম। তাহলে কত নম্বর অপশানটা মিলছে? আমাদের এ নাম্বার অপশানটা মিলছে। তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার অপশান। এবার দেখো 6 প্রশ্নটা দেখো, কিছু আমাদের সংখ্যা দেওয়া আছে 6, 7, x, 8, y, 24। এই সংখ্যাগুলির গড় আমাদের বলে দিয়েছে 9, ঠিক আছে। তাহলে আমাদের x প্লাস ওয়াইয়ের মানটা বের করতে বলেছে, মানে x আর ওয়াইয়ের একটা মান বের হবে। দেখো এদের যখন গড় 9 বলে দিয়েছে, আমরা গড় বের করব। গড় কী করে বের করি? সবগুলোকে যোগ করব, আর যোগ করে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো আমাদের এখানে যোগ যদি করি আমরা, তাহলে x আছে প্লাস y আছে, x প্লাস y তো পাবোই, প্লাস এবার সংখ্যাগুলি যোগ করবো 6, 7, 8 আর 24 যোগ করো, এটা তোমরা 45 পেয়ে যাবা। আর নিচে আমাদের দেখো কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা। তাহলে এখানে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। এই যেটা আমাদের গড় পেয়ে গেলাম এই সংখ্যাগুলোর, ঠিক আছে। গড় হচ্ছে আমাদের এটা, আর গড়ের মানটা আমাদের দেওয়া আছে আবার 9। তাই 9-এর সঙ্গে সমান করে আমরা দেখো x প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে যাবো এখানে। তাহলে এখানে আমরা x প্লাস ওয়াই প্লাস 45, এটা হবে আমাদের 6 নং 54। x প্লাস ওয়াই সমান দেখো এখানে 54 থেকে 45 বিয়োগ হবে, তাহলে 54 থেকে 45 বিয়োগ করে এটা কত পাবে? 9 পেয়ে যাবে তোমরা। তাহলে x প্লাস ওয়াইয়ের মানটা আমাদের 9 হবে, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। 9 অ্যান্সার। দেখো অপশানে আমাদের x প্লাস ওয়াইটা 19, ঠিক আছে, বি নম্বর অপশানটা। এটা 19 হবে না, সেটা আমাদের 9 হবে। ওখানে যদি 19 না থেকে 9 থাকে, তাহলে আমাদের অপশানটা বি নাম্বার মিলবে। এবার দেখো 1-এর বি এর 1 নাম্বার, এখানে বি বলেছে তাই না। আগে তো আমাদের 2 ছিল, 1, 2, এখন আমাদের 1-এর এ করালাম, এখন 1-এর বি চালু হলো। তাহলে 1-এর বি এরগুলো আছে শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তাহলে দেখো বি নাম্বার, বি এর 1-এর প্রশ্নটা কী বলছে? এখানে বি এর 1-এরটা বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি কত পেলো? 121 টাকা পেলাম। মানে সমূল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে এখানে। তা বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার কত? তা বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হারটা বের করতে বলেছে, সেটাকে আমরা R% ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার। এবার সমূল চক্রবৃদ্ধির সূত্র কী জানি? আসল ইন্টু আসল, দেখো এখানে 100 টাকা বলেছে, 1 প্লাস R/100 আর হোল টু দি পাওয়ার কত? সময় 2 বছর। তাহলে এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এই সমূল চক্রবৃদ্ধি আবার বলে দিয়েছে কত? 121 টাকা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এটা হবে 121-এর সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা আরের মানটা বের করে নেব। তাহলে 1 প্লাস R/100 হোল স্কোয়ার, আর এখানে 121/100। দেখো 121/100কে তোমরা 11/10 করবা, আর হোল স্কোয়ার করে দেবা, ঠিক আছে। এভাবে করা যাবে। 121 বর্গমূল 11 আর 100 বর্গমূল 10। এবার লক্ষ্য করো পাওয়ার যখন সমান হয়ে গেছে, তা মূল সংখ্যা সমান করব সূচকের নিয়মে। মূল সংখ্যা বলতে দেখো এখানে 1 প্লাস R/100 আর এদিকে 11/10, ঠিক আছে। এভাবে পাওয়ার সমান হলে মূল সংখ্যাগুলো সমান করা যায়। তো এখান থেকে তোমরা সহজে আরের মানটা বের করে নিতে পারবা। দেখো একটা ওদিকে নিয়ে ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, তোমরা 1/10 পেয়ে যাবা। তো এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আরের মানটা তোমরা দেখতে পাচ্ছ 10, তাহলে 10% অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 2-এর প্রশ্নটা বলছে সাইন আলফা দেওয়া আছে 1/√2, কস বিটা দেওয়া আছে 1/√2, ঠিক আছে। তাহলে এখানে আলফা প্লাস বিটার মানটা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কী করব? এখানে দেখো 1/√2কে সাইন 45 ডিগ্রি লিখতে পারবো। সাইন 45 ডিগ্রির মানটা 1/√2। তাহলে এখান থেকে আমরা সাইন ভ্যানিশ করলে আলফার মানটা তোমরা পেয়ে যাচ্ছ 45 ডিগ্রি। আর একইভাবে এখানে দেখো 1/√2 যদি আমরা কস দিয়ে মানটা লিখি, তাহলে কস এটাও হবে 45 ডিগ্রি। কস 45 মানটা হয় 1/√2। তাহলে এখানে কস ভ্যানিশ করলে আমরা বিটার মানটা পাবো এখানে কত? 45 ডিগ্রি পেয়ে যাবো। এবার এখানে আলফা প্লাস বিটা বের করতে বলেছে, তাহলে এখানে মান বসে দাও। আলফার মানটা পেলাম 45 ডিগ্রি সমান, আর বিটার মানে পেয়ে গেলাম 45 ডিগ্রি। তা যোগ করে আমরা কোথায় হবে? 90 ডিগ্রি। তা অ্যান্সারটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এবার 3-এর প্রশ্নটা দেখো। 3-এর প্রশ্নটা বলছে এখানে x+2 আছে এবং x-3 আছে, এর মধ্য সমানুপাতি x বলে দিয়েছে। তাহলে x এর মান কত? তাহলে x+2 প্রথমটা, আর মধ্য সমানুপাতি x বলেছে, তাহলে মধ্যে আমাদের x থাকবে, তারপরেরটা হবে x-3, তাই না। এই দুজনের মধ্য সমানুপাতি x হলে পরে এই দুজনের মধ্যে হবে xটা। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে? x এর মানটা বের করতে হবে। আর এরা কি বলে দিয়েছে? এরা আমাদের বলে দিয়েছে এরা কর্মিক সমানুপাতি, ঠিক আছে, মানে সমানুপাতি। তো এরা যদি সমানুপাতি থাকে, তাই না, সমানুপাতি থাকলে কী হয়? সমানুপাতি থাকলে হয় প্রথমটা ইজটু দ্বিতীয়টা সমান, দ্বিতীয়টা ইজটু তৃতীয়টা, ঠিক আছে। এভাবে আমাদের সমানুপাতি হলে পরে এভাবে করতে পারবো, ঠিক আছে। প্রথমটা ইজটু দ্বিতীয়টা আর দ্বিতীয়টা ইজটু তৃতীয়টা। তাহলে আমরা এখানে বাই করে এক্সের মানটা বের করে নেব। বাই করব, এখানে দেখো এখানে যদি আমরা বর্গগুণ করি, তাহলে এটা দিয়ে গুণ করবো। তো আমরা দেখো s², আগে এটা গুণ করে নিচ্ছি আমরা s², আর এটা পেয়ে যাবে দেখো -3x, ঠিক আছে।
তা আমরা এক্স দিয়ে গুণ করলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x, এবার প্লাস 2 দিয়ে গুণ, তা প্লাস 2 দিয়ে গুণ করলে কত হবে 2x মাইনাস 6, আর এইদিকে যে গুণ করো তাহলে এক্স গুণ করো তোমরা পেয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে দিলাম, মাইনাস দেখো এখানে এই দুটো যোগবিয়োগ করলে মাইনাস এক্স পাবা, ঠিক আছে, আর মাইনাস 6টাকে ওদিকে নিয়ে যাবো, দেখো এখানে এখানে কেটে গেছে বলতে 0 আছে, তোমরা মনে রাখবো 1 থাকবে না, অনেকে 1 ভেবে নেয়, ঠিক আছে, কারণ এদিকে এসে বা দিকে এদিকে টেনে নিয়ে যদি আমরা টেনে নিয়ে এদিকে তো মাইনাস চলে আসবে, তখন কেটে যাবে, আর এখানে যখন এদিকে চলে আসবে জিনিসটা তো এদিকে কিছু নাই, তো কিছু নাই মানে এখানে 0 আছে, তাহলে এখানে কিন্তু 0 আছে, 1 ভাববা না, তাহলে মাইনাস 6টা ওদিকে নিয়ে যাবো, তো কিছু ছিল না, তাহলে এখন আমাদের কী হয়ে যাবে, আমাদের প্লাস 6 চলে আসবে। আচ্ছা এখানে মাইনাস এক্স দাঁড়িয়ে গেল, তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স সমান হয়ে যাবে আমাদের মাইনাস 6, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাসটা প্লাস হবে, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস 6, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো চারের প্রশ্নটা কী বলছে, চারের প্রশ্ন বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো আমি ত্রিভুজটা এঁকে তোমাদের দেখাচ্ছি, সমকোণী সমদ্বিবাহু বলেছে, তাহলে এ বি সি, এসিটা আমাদের অতিভুজ, এসির মানটা আমাদের বের করতে হবে, তার সমদ্বিবাহু বলেছে, তাহলে দুটো বাহু সমান আর বাহুগুলোর মান দেওয়া আছে লম্ব ভূমির মান, তাহলে এটা ভূমির মান নিলাম, আর লম্বের মানটা ওটাই বলেছে, দুটো বাহু সমান, এরা দুজন হচ্ছে আমাদের সমান বাহু। তাহলে আমাদের দেখো আমরা সমকোণ ত্রিভুজে দুটো বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা তৃতীয় বাহুটা পেয়ে যাবো, অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আমরা কি জানি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই যে সমকোণ ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো এখানে মানগুলো বসিয়ে দাও, এটা 4/2 তার হোল স্কোয়ার, আর এখানে আমরা 4/2 তার হোল স্কোয়ার বসিয়ে দেবো। দেখো এটা সরল করে কত পাবা, এটা হবে দেখো এটা হবে 4 স্কোয়ার 16, এখানে আমি করে দেখাচ্ছি 4 স্কোয়ার 16, আর √2 বর্গ তার 2 হয়, তাই না, স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, 2টা থেকে যাবে, তাহলে একইভাবে এখানে 16 × 2, তাই এটা 32 আর 32 আমরা পেয়ে গেলাম, এটা কত 64 পেয়ে গেলাম, তাহলে এসি স্কোয়ার 64 হলে এসি কত হবে, তাহলে এসি হবে আমাদের 8। দেখো এখানে আমাদের প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু মাইনাসটা কিন্তু ছাড়া হচ্ছে, এগুলো তো এসি বাহুর দৈর্ঘ্য, তা বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, তার জন্য আমরা ধনাত্মক মান নিয়ে কাজ হচ্ছে, ঠিক আছে, আমরা কি জানি যে স্কোয়ার উঠালেই প্লাস মাইনাস আসবে, তো এখানে শুধু ধনাত্মক মান নেওয়া হয় বাহুর দৈর্ঘ্যের জন্য, তার জন্য মাইনাসটা ছাড়া হয়েছে, তাহলে এসির মান হয়ে গেল আমাদের 8, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, সেমিতে বলেছিল, তাহলে আমরা পেয়ে গেলাম 8 সেমি, আমাদের অ্যান্সারটা। এবার দেখো পাঁচের প্রশ্নটা বলছে কি, পাঁচের প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বের করতে বলেছে। তাকে আমি তোমাদের ছবি এঁকে বোঝাই, তো আমরা একটা চোঙের ছবি আঁকবো, এই যে আমাদের চোঙ, এটা আমাদের ব্যাস, ছবিটা একটু আমি ছোট করে দিচ্ছি, ঠিক আছে, এইদিকে আমাদের আবার আছে ব্যাস, তাহলে এই যে আমাদের চোঙ, এখানে চোঙ এ বিটা আমাদের হচ্ছে আমাদের ব্যাস, তাহলে এ বিটা কিন্তু এখানে ব্যাসটা কিন্তু বলে দিয়েছে, এ বিটা কত বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 3 সেমি, তাহলে এ বিটা কিন্তু আমাদের 3, আর এখানে দেখো আমাদের উচ্চতা যদি এটা নাম দিই সি, তাহলে উচ্চতা হচ্ছে আমাদের বিসি, ঠিক আছে, বিসির মানটা কিন্তু এখানে বলে দিয়েছে, তো বিসি কত বলেছে, বিসি বলেছে এখানে 4 সেমি বলেছে। এবার বলেছে এই চোঙের মধ্যে সবচেয়ে বড় লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, দেখো সবচেয়ে বড় লম্বা দণ্ড তোমরা কীভাবে রাখতে পারবে একটা চোঙের ভিতরে, তোমরা এইভাবে রাখতে পারবে, এই কর্ণ তো কর্ণ বরাবর রাখতে পারবে, এইভাবে যদি দণ্ড রাখা হয়, সি বিন্দু আর এ বিন্দু বরাবর যদি একটা দণ্ড রাখা হয়, তাহলে সেই দণ্ডের দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে, বেশি হবে দণ্ডের দৈর্ঘ্যটা, ঠিক আছে, তুমি যেভাবে রাখো, ঠিক আছে, সেটা কিন্তু ছোটো হবে দণ্ডের দৈর্ঘ্য, আর এভাবে রাখলে সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য পাবা। তো আমাদের এখানে এসি দৈর্ঘ্যটা বের করতে বলেছে, এসি কত হবে, তো দেখো তোমরা তো এবি জানো, এবিটা হচ্ছে 3, আর বিসি জানো কত, বিসিটা 4, তাহলে এসি পেয়ে যাবা, এটা তো আমাদের 90 ডিগ্রি সমকোণ ত্রিভুজ, তাহলে এবিসি আমাদের সমকোণ ত্রিভুজ, তাহলে এটা যদি সমকোণ ত্রিভুজ হয়, তাহলে এখানে হবে আমাদের দেখো অতিভুজ এসির মান চেয়েছে, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি হচ্ছে আমাদের 3 স্কোয়ার, বিসি 4 স্কোয়ার, 9 + 16, এটা পেয়ে যাবো 25 যোগ করে, তাহলে এসি কত পেয়ে যাবো আমরা, এসিটা পেয়ে যাবো 5, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই যে বলেছে যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 5 সেমি, এটা আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নটা বলেছে x1, x2, x3 ... শেষে আছে xn, তাই না, এদের গড়টা আমাদের কত বলে দিয়েছে, x বার বলে দিয়েছে, তাহলে আমাদের
এই যে এই সংখ্যাগুলো আছে ax1, ax2, AXN, তাহলে এদের গড়টা আমাদের বের করতে বলেছে। এদের গড় কত হবে? তাহলে এর গড়টা দেওয়া আছে, এর গড়টা বের করতে বলেছে। তাহলে দেখো এর গড়টা আমরা কীভাবে বের করব? তো এর গড়টা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা রাশিকে যোগ করব। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস xn যোগ করে কতগুলো রাশি আছে আমাদের? দেখো 1 থেকে শুরু করে n অবধি আছে, তাহলে n সংখ্যা আছে। তাহলে এই যে এটা গড়, ঠিক আছে, এই রাশিগুলোর গড় পেয়ে গেলাম। এটা এর মানটা আমাদের বলে দিয়েছে x বার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান x বার হবে। এবার দেখো এদের গড় চেয়েছে, তাই এদের গড়টা কত হবে আমাদের? এটা অ্যান্সার বের করতে হবে গড়টা। তাই এদের গড় যদি বের করি আবার একইভাবে আমরা কী করবো? এদেরকে যোগ করব যতগুলো রাশি আছে। তাহলে ax1 ax2 প্লাস প্লাস শেষে আছে axn। আর আমাদের এখানে কি করতে হবে? যতগুলো রাশি ততগুলো সংখ্যা ততগুলো দিয়ে ভাগ করব। তা রাশি কতগুলো আছে এখানে? রাশি 1 থেকে শুরু করে n, ঠিক আছে, এখানেও 1 থেকে nটা, তাহলে এখানেও কিন্তু আমাদের n সংখ্যক রাশি আছে। তাহলে n দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে এদের গড়টা এটা পেয়ে গেলাম। এবার এখানে আমরা সরল করছি, দেখো এটা কিন্তু সব জায়গায় আছে, তাহলে এটাকে আমরা কী করব? কমন নিয়ে নেব। তা আমাদের থেকে যাবে x1 প্লাস x2 প্লাস প্লাস x2 আর নিচে আমরা দেবো n, সরি এখানে x2 হয়ে গেছে, এটা x2 হবে না, এটা হবে আমাদের xn। ওকে, আচ্ছা এবার দেখো এর মানটা, এই যে এর মানটা আমরা পেয়ে গেছি এখানে, এদের যে গড়টা x বার, তাহলে এর মানটা কত? x বার। তাহলে এখানে a থেকে গেলো আর এর মানটা যদি x বার বসিয়ে দিই তাহলে এটাই আমাদের এদের গড় হচ্ছে, এটা অ্যান্সার। তাহলে ax বার আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সারটা হবে ax বার। এবার দেখো আমরা সি এর প্রশ্নগুলো আসলাম, 1-এর সি, ঠিক আছে। এখানে আগে ছিল 1 2 3, এখানে 3 নাই, আমাদের 1-এর সি বলেছে, তাহলে 1-এর সি এর এক একটা করাবো, ঠিক আছে। আচ্ছা 1-এর অঙ্কটা করার আগে তোমাদের বলি যে তোমরা পরিমিতির অঙ্কগুলো চাইছো, তা আমি পরিমিতির ক্লাস আমি দেবো তোমাদের আলাদা করে বলেছি, আমি কমেন্টে জানিয়েছি, ঠিক আছে। তো তোমাদের চিন্তা করার দরকার নাই, আমি পরিমিতির ক্লাস কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা জানো আমাকে কমেন্টে তোমাদের কী কী দরকার, ঠিক আছে, কোথায় কী সমস্যা হচ্ছে আর কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। যে অঙ্কটার সমস্যা হবে সেই অঙ্কের নাম্বারটা তোমরা কিন্তু মেনশন করবা কমেন্টে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে আমরা সি এর 1 নম্বরটা তোমাদের দেখাচ্ছি। তা সি এর যে 1 নম্বরটা আমাদের বলেছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি লেস দেন 1, এটা কি আমাদের 1-এর চেয়ে ছোটো হবে এই মানটা? দেখো তোমরা কি জানো, দেখো এখানে কোণটা কিন্তু একই আছে 15 ডিগ্রি 15 ডিগ্রি, তা কোণটা যদি সমান থাকে তাহলে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা, তো এর মান তো 1 হয়ে যায়। তাহলে এটা যদি 1 হয় তো এটা কি 1টা কি লেস দেন 1 হবে? এক আবার 1-এর চেয়ে ছোটো হয়? এটা তো সম্ভব নয়। তাহলে এখানে এটা কি বলবে? এটা অসম্ভব, এটা অসম্ভব, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সম্ভব হবে না, অসম্ভব। তাহলে দেখো তাহলে এটা আমাদের কিন্তু সত্য নয়, এটা আমাদের মিথ্যা হবে। তাহলে অ্যান্সারটা আমরা মিথ্যা লিখে দেবো, এটা অ্যান্সার আমরা মিথ্যা পেয়ে গেলাম। এবার 2-এর প্রশ্নটা দেখো কী বলছে। 2-এর প্রশ্নটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, না এটাও মিথ্যা হবে। হ্যাঁ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা সূক্ষ্মকোণ হয়, স্থূলকোণ হয় না। দেখো আমি তোমাদের একটু বোঝাই জিনিসটা ছবি এঁকে। তাহলে এই আমাদের বৃত্ত, আমরা ব্যাস নিয়ে নিলাম, এ বি আমরা ব্যাস নিলাম, ঠিক আছে। এবার দেখো এ বি ব্যাস নিলাম, আমরা এখানে ও কেন্দ্রবিন্দু নিলাম, আমরা এখানে আমরা যোগ করলাম, এটা আমরা নাম দিয়ে দিলাম সি। এবার দেখো এটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ বলেছে। তাহলে এই যে সব বিসিটা এটা বড়, এ বির চাই এই দিক থেকে দেখলে পরে বিসিটা হচ্ছে বড় বৃত্তাংশ। তাহলে এখান থেকে আমরা একটা কোণ তৈরি করব, এই যে কোণটা আমরা তৈরি করছি এর নাম আমরা দিয়ে দিলাম ডি। তাহলে এই যে বিডিসিটা, তাই না, বিডিসি কোণটা, এই কোণটার কথা বলেছে আমাদের। এই কোণটা কী হবে? এটা সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে? এখানে স্থূলকোণ বলেছে, এটা কিন্তু স্থূলকোণ হবে না, এটা আমাদের কী হবে? সূক্ষ্মকোণ হবে, তাই না। দেখো এটা সূক্ষ্মকোণ দেখাচ্ছি, এই কোণটা সূক্ষ্মকোণ কী করে হয় এটা আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। আমরা দেখো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যেহেতু কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওসি, বিওসি সমান সমান হ্যাঁ বৃত্তস্থ কোণে ডবল হয়, তাহলে 2 কোণ বিডিসি, বিডিসি, তাই না, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। এবার দেখো এবার এই যে কোণটা, ঠিক আছে, মানে বিওসি কোণটা আমরা যদি বলি এখানে এখানে কোণ বিওসি কোণটা লক্ষ্য করো, দেখো এওবি হচ্ছে সরল কোণ, এওবি কোণটা হচ্ছে 180 ডিগ্রি, পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে বিওসি কোণটা কত হবে? 180 ডিগ্রির চেয়ে ছোটো হবে। তাহলে বিওসি কোণটাকে বলতে পারবো 180 ডিগ্রির চেয়ে ছোটো, ঠিক আছে। কোণ বিওসি লেস দেন 180 ডিগ্রি, ঠিক আছে, এটা হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এক সরল কোণের চেয়ে বিওসি কোণটা ছোটো আছে। আচ্ছা এবার বিওসির জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো এটা 2 বিডিসি। তাহলে এখানে কোণ বিওসি জায়গায় লিখবো আমরা 2 কোণ বিডিসি, তা এটা হবে আমাদের লেস দেন 180 ডিগ্রি,
ঠিক আছে। এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তো 2 দিয়ে ভাগ করলে পাবো আমরা কোণ বিডিসি লেস দেন এটা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তা দেখো এই কোণটা আমরা কি পেলাম, কোণ বিডিসি কোণটা আমরা 90 ডিগ্রির চেয়ে ছোটো পেয়েছি। তো 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণটা কী হয়, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, তাই না। তাহলে আমাদের কোণ বিডিসি কোণটা হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে কিন্তু যে কথাটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা দেখো বৃহত্তর যে বৃত্তাংশস্থ কোণটা কী হয়, সূক্ষ্মকোণ হয়। কিন্তু ওখানে কি বলেছে, ওখানে আমাদের প্রশ্নে বলেছে স্থূলকোণ। তার জন্য আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে আমাদের মিথ্যা, ঠিক আছে। স্থূলকোণ হবে না, সূক্ষ্মকোণ হবে। ওরা স্থূলকোণ বলেছে বলে অ্যান্সারটা মিথ্যা হবে। এবার দেখো 3 প্রশ্নটা বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ, এই কথা কিন্তু সত্য। যে ব্যক্তি টাকা ধার করেন, হ্যাঁ না, যে ধার করবে তাকে অধমর্ণ বলা হয়। তাহলে এই কথাটা এখানে সত্য বলেছে। তাহলে অ্যান্সারটা আমাদের কী হবে, এটা সত্য, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, আর যে ব্যক্তি টাকা ধার দেয়, ঠিক না, যে ধার দিবে সেই ব্যক্তিকে বলা হয় উত্তমর্ণ, ঠিক আছে। যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে টাকা ধার নেবে, তাই না, তাকে বলা হয় অধমর্ণ। এই দুটো যে মনে রাখবা। এবার দেখো 4 প্রশ্নটা কী বলছে। 4 প্রশ্ন বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথমটির ঘনকের 4 গুণ হবে। তাহলে এখানে দেখো আমাদের ঘনকের আয়তনের কথা বলেছে। তাহলে প্রথমে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন কত হয়, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের আয়তনের সূত্রটা হবে আমাদের এ কিউব। বাহুর ঘন করলে পুরো ঘনকের আয়তন পেয়ে যাবে আমরা। তাই এটা হচ্ছে আমাদের ঘনকের আয়তন প্রথমে। আর ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে, তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমাদের কত হবে, বাহুর দৈর্ঘ্য 2a হয়ে যাবে। তা এখন যেহেতু বাহুর দৈর্ঘ্য 2a হয়ে যায়, তাহলে আয়তন কত হবে ঘনকের, তাহলে আয়তনটা হবে 2a তার হোল কিউব, ঠিক আছে। তো এটা সরল করো, এটা সরল করলে তোমরা পেয়ে যাবা 8a কিউব। দেখো আগের চেয়ে কিন্তু 8 গুণ হয়ে যাচ্ছে, এখানে বলেছে 4 গুণ। তাহলে এখানেও কিন্তু অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, অ্যান্সারটা কিন্তু মিথ্যা পেয়ে গেলাম, সত্য হলো না, অ্যান্সার মিথ্যা। এবার দেখো 5 প্রশ্নটা কী বলছি, আমাদের আছে এখানে আছে এক্স ভেরিয়েস জেড আর ওয়াই ভেরিয়েস জেড। এভাবে যদি হয় তাহলে আমাদের কি এক্স ওয়াই ভেরিয়েস জেড হবে। তাহলে এখানে দেখো তোমাদের যেটা ভেদ উপপাদ্যের একটা সূত্র আছে আমাদের, তাহলে এক্স ভেরিয়েস জেড আর ওয়াই ভেরিয়েস যদি জেড হয়, তাহলে এখানে দেখো জেড কিন্তু মিলে গেছে, তাহলে এক্স আর ওয়াই গুণ হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই ভেরিয়েস আর জেড মিলে গেছে, তাহলে দুটো জেডের জন্য একটা জেড হবে। তাহলে এই দুটো থেকে কিন্তু ভেদের উপপাদ্য প্রয়োগ করে আমরা, তাই না, তাহলে আমরা এটা পেয়ে যাবো এক্স ওয়াই ভেরিয়েস জেড পেয়ে যাবো। তাহলে এটা আমাদের দেখো সত্যই বলেছে, তাহলে অ্যান্সারটা আমাদের এখানে হয়ে যাবে সত্য, ঠিক আছে। তাহলে আমরা সত্য অ্যান্সার পেয়ে গেলাম। কারণ আমাদের দেখো দুটো ভেদের যে যৌগিক ভেদের যে উপপাদ্যের সূত্রটা আছে, এটা যৌগিক ভেদের উপপাদ্যের সূত্রটা কাজে লাগিয়েছে, ঠিক আছে। জেড মিলেছে, তাহলে এক্স ওয়াই গুণ হবে, আর দুটো জেড মিলেছে বলে একটা জেড হবে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা সত্য পাবো। এবার 6 প্রশ্নটা কী বলেছে দেখো, 4, 14, 18, 21, 5 এই যে তথ্যগুলো আছে এদের বলেছে, এদের তথ্যের মধ্যমা 18 বলেছে। এই তথ্যগুলোর মধ্যমা 18 বলে দিয়েছে এখানে। তাহলে এই তথ্যগুলোর মধ্যমা কি 18 হবে, আমরা বের করে দেখব। 18 হলে সত্য, আর 18 না হলে মিথ্যা। তো এখানে তোমরা ভাবতে পারো যে মধ্যে আছে মানে 18 হবে না। আমাদের কি হবে, মধ্যমা বের করার জন্য প্রথমে আমাদের এই যে সংখ্যাগুলো আছে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, তারপরে মধ্যমা আমরা বের করতে পারবো। তাই দেখো আমরা ছোট থেকে বড় সাজালে প্রথমে ছোট 4 আছে, তারপরে ছোট 5 আছে, ঠিক আছে। 4-এর পর 5, 5-এর পর দেখো কে আছে, 5-এর পর 14 আছে, তারপরে 18, তারপরে 21। এভাবে ছোট থেকে বড় আগে সাজাবো, সাজিয়ে আমরা দেখবো এদিকে 2 জন এদিকে 2 জন, তার মধ্যে কে আছে 14, তাহলে মধ্যমা কিন্তু 14, তাই না, 18 হবে না। তাহলে আমাদের যে কথাটা বলেছিল এখানে অ্যান্সারটা আমাদের কী হবে, অ্যান্সারটা আমাদের হয়ে যাবে মিথ্যা। এবার আমরা 2-এর প্রশ্ন আসলাম। দেখো এখানে তো 4 হয়, তাই না, তো এখানে 2 আছে, যেহেতু 1-এর ABC হলো, তাহলে এখন আমাদের হবে 2 নম্বরের প্রশ্নগুলি আছে আমাদের এখানে 2 মার্কের। তা 2-এর 1-এরটা আমরা দেখে নেব কী বলছে। 2-এর 1-এরটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। আচ্ছা, আসলটা বের করতে বলেছে, আমরা ধরে নেব, ধরি আসলকে আমরা পি বলি, আসলটা আমরা এখানে x টাকা ধরে নিলাম। সুদের হার যেটা আর, এখানে আরটা আমাদের বলে দিয়েছে 5%, সুদের হারটা আর 5% বলে দিয়েছে। আচ্ছা, সময়টা এখানে 2 বছর বলে দিয়েছে। সময় বলতে আমাদের এনটা হচ্ছে এখানে 2 বছর, ঠিক আছে, 2 বছর। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টাকে n ধরা হয়। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমরা যদি বের করি চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আমরা কি জানি, আমরা লিখব অতএব
বৃদ্ধি সুদ। তার চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, আগে সমূল চক্রবৃদ্ধি আমরা লিখব। সমূল চক্রবৃদ্ধিটা হয় আসল ইন্টু 1 + r বাই, ঠিক আছে। তাহলে এখানে আর বলতে এখানে 5 হবে, তা 5/100 আর কত আছে বছরটা সময়টা 2। তাহলে এভাবে এটা আছে সমূল চক্রবৃদ্ধি। তা সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো আমরা কি চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাবো। তাই এটা যে চক্রবৃদ্ধির সুদ, আর এই চক্রবৃদ্ধির সুদটা আমাদের কত বলে দিয়েছে প্রশ্নে, 615 টাকা। তাহলে এটা হবে আমাদের 615 টাকার সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাদের সরল করে কার মানটা বের করতে হবে, আমাদের বের করতে হবে এক্সের মানটা। তাহলে চলো আমরা এক্সের মানটা বের করি। তাহলে এক্সটা আমরা কমন নিয়ে নিলাম বাইরে। এটা দেখো, এটা পেয়ে যাবো এখানে 105, ঠিক আছে, 105/100। তাই স্কোয়ার যেন আমরা দুবার নিয়ে নেব, 105/100। আর এখানে আমরা এক্স কমন নিয়েছি তো 1 আছে, এদিকে 615 এক্স ইন্টু, এখন দেখো 105 গুণটা করবা, তো এই গুণটা করে পাওয়া 11,025, ঠিক আছে। 105 গুণ করে কত পাওয়া যাবে, 11,025। আর নিচে 100 গুণ করলে আমরা পেয়ে যাব 10,000, ঠিক আছে। আর এখানে তো 1 আছে, আচ্ছা। এটা যদি ভগ্নাংশের যোগবিয়োগ করো, তো এটা ভগ্নাংশের যোগবিয়োগ করে তোমরা পেয়ে যাবা 1025 উপরে, আর নিচে পাবা 10,000। আর এদিকে আছে 615। তাহলে আমরা কি করব, আমরা এখানে এবার ভাগ করব। আচ্ছা, এখানে আমাদের এটা ইমপ্লাইজ করে দিচ্ছি, সমান সমান হবে না, ইমপ্লাইজ, ঠিক আছে। এগুলো আমরা ইমপ্লাইজে দিলাম। তাহলে ইমপ্লাইজ দেখো, আমরা এক্সের মানটা যদি বের করি তাহলে এটা এক্স সমান কত হবে, 615। আর শূন্যগুলো বসে যাবে, কটা শূন্য বসবে এখানে, 4টা শূন্য বসবে, 4টা শূন্য। আর নিচে 1025টা আমরা নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি বা ভাগ করবা, এটা পেয়ে যাবা তোমরা এক্সের মানটা পেয়ে যাবা 6,000 পেয়ে যাবা, ঠিক আছে। 5 দিয়ে কাটাকাটি করো বা 25 দিয়ে কাটাকাটি করো, যেভাবে কাটাকাটি করো এটাতে যদি ভাগ করে নাও তোমরা কত পেয়ে যাবা, 6,000 পেয়ে যাবা। তাহলে আমাদের কিন্তু আসলটা বেরিয়ে গেল। তাই এটাই আমাদের কিন্তু আসল, ঠিক আছে। আসলটা কত, 6,000 টাকা, অ্যান্সার আমাদের। এবার দেখো 2 নম্বরটা করাবো। তাহলে এখানে প্রশ্নটা বলছি, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, কত টাকা, মানে আসলটা বের করতে বলেছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নিব, ধরি আসল যেটা আমরা পি জানি তাকে আমরা x টাকা ধরে এলাম। আচ্ছা, মাসিক সুদ 1 টাকা বলেছে, মানে 1 মাসের সুদ যেটা বলেছে। তাহলে এখানে 1 মাসের সুদ আমাদের 1 টাকা বলেছে। তাহলে আমরা অতএব 12 মাসের বা 1 বছরের, 12 মাস সমান 1 বছর হয়। তাহলে 12 মাসের বা 1 বছরের সুদ আমরা যদি বের করি তা কত হবে, তাহলে 1 মাসের সুদ 1 টাকা, তা 12 মাসের সুদ 12 টাকা হবে। তাহলে এখানে 1 × 12 ঐকিক নিয়মে এত টাকা, ঠিক আছে। তাহলে আমরা কত পেয়ে যাবো, এটা 12 টাকা। তাহলে দেখো আমরা সুদ পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র কি, আই সমান PTR/100। মান বসাও, সুদ হচ্ছে আই বলতে 12, আসলটা এক্স, আর এখানে টি সময় দেখো, এখানে 12 মাস বলতে 1 বছর, তো সময়টা কিন্তু এখানে 1 আছে। আর সুদের হারটা কিন্তু এখানে বলে দিয়েছে 5%, তাহলে 5/100। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তা এটা আমরা পেয়ে যাবো 20। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাবা, 12 আর 20 গুণ করবা, 12 দিয়ে 24 শূন্য। তা এটাই আমাদের কিন্তু আসল পেয়ে গেলাম, এত টাকা আমাদের আসল। টাকাটা লিখে দিই, 240 টাকা। এটা আমরা কী পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা বলছে 11 ডিগ্রি 15 মিনিট, এই যে কোণটা আছে একে আমাদের কিসে বৃত্তের মানে প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে আমরা মিনিটকে ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে আমাদের এদিকে দেখো 11 ডিগ্রি ছিল, আর এটাকে আমরা যোগ করে 15 মিনিট, এভাবে পৃথক করে করা যায়। তাহলে 11 ডিগ্রি আর 15 মিনিটকে যদি আমরা ডিগ্রি করি, তাহলে মিনিটকে ডিগ্রি করলে 60 দিয়ে ভাগ করবা, তখনই তোমরা কী পেয়ে যাবে, ডিগ্রি পেয়ে যাবা। এদিকে 11 ডিগ্রি, আর এটা দেখো 15 × 4 = 60, মানে 1/4 ডিগ্রি, এটা হয়ে গেল। ভগ্নাংশের যোগবিয়োগ করে আমরা যদি করি তাহলে 44 একে 45, তাহলে 45/4 এত ডিগ্রি, ঠিক আছে, এত ডিগ্রি।
তাহলে একে আমরা কী করতে হবে বৃত্তীয় মানে, তাহলে তো লিখবো এর বৃত্তীয় মান 45/4 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি। ঠিক আছে, যার বৃত্তীয় মান বের করতে বলবে তাকে π/180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবে, তখনই তোমরা বৃত্তীয় মানটা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো ডিগ্রি ডিগ্রি কেটে গেল, তাহলে 45 4 180 হয়, তাহলে দেখো π/16, আমরা রেডিয়ানের মধ্যে সি দিয়ে দিলাম, πc/16, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর 4 নম্বর প্রশ্ন কি বলছে, 3x² - 5x + c = 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তো এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 2, তাহলে অন্য বীজটি কত হবে? তাহলে একটি বীজ 2 হলে অন্য বীজ বের করতে বলেছে, তা আমরা ধরে নিচ্ছি, ধরি অন্য বীজটি কত ধরে নেব আমরা? আলফা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে একটা বীজ 2 আছে আর একটা বীজ আলফা, তাহলে এখানে আমরা বীজ দিয়ে যদি যোগফল বের করি, বীজ 2 এর যোগফল আলফা + 2, তাহলে বীজ দিয়ে যোগফলের সূত্র আমরা কি জানি? -b/a, তাহলে -b কত আছে এখানে? বিটা আছে -5/a, -b/a হয়, তাহলে a বলতে এখানে 3, তাই এই হচ্ছে বীজ দিয়ে যোগফলের সূত্র। এটা আমরা সরল করব। ঠিক আছে, তো এটা আমাদের এদিকে আমাদের আলফা + 2 থেকে গেলো, এদিকে আমাদের দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5/3 পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা বের করলে অ্যান্সার। তাহলে এখানে দেখো 5/3 আর এদিকে -2, এটা আমাদের 3 লসাগু, এটা 5, এটা 6, তা দেখো এটা -1/3 পেয়ে যাচ্ছে, এটা আলফার মানটা। তাহলে আমরা অতএব দিয়ে অন্য বীজটি কী পেয়ে গেলাম? তাহলে অন্য বীজটি যদি আমরা বলি, তাহলে এখানে তোমরা লিখে দেবো, অতএব দিয়ে লিখবে তোমরা, অতএব অন্য বীজটি হয়ে যাবে আমাদের -1/3, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5 এর প্রশ্নটা কী বলছে, 5 এর প্রশ্ন বলছে y, x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে এবং y = 9 যখন x = 9। তাই এভাবে যদি হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে যখন y = 6 হবে। তাহলে এখানে যে বলেছে yটা x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে আমাদের যে শর্তটা হবে y ভেরিয়াস x এর বর্গমূলের সঙ্গে, এই যে x এর বর্গমূলের সঙ্গে দেখো সরল বেঁধে আছে, তাহলে y ভেরিয়াস √x, এটা আমাদের প্রশ্ন অনুসারে লিখতে পারবো। ঠিক আছে, এবার আমরা কী করবো, এখান থেকে আমরা ভেদ উঠাবো, তাহলে y = হয়ে যাবে k √x, এখানে কিন্তু k এর পরিচয় বলে দেবা। ঠিক আছে, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু সবসময় বলতে হয়। তাহলে আমরা এখন কি করব, মানগুলো দেওয়া আছে, দেখো যখন কত বলেছে, y = 9 বলেছে। ঠিক আছে, আর x = কত বলেছে, x এর মানও 9 বলে দিয়েছে। তাহলে অতএব এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাবো যদি মানগুলো বসাই, তাহলে y 9 k ইন্টু এখানেও আমাদের 9 বসবে, তাহলে 9 = k ইন্টু এটা আমাদের 3 হয়ে যাবে, 3 3 এর 9, তাহলে আমরা k এর মানটা কত পেয়ে গেলাম, k এর মানটা 3 পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাই না, তাহলে আমরা একে যদি আমরা 1 নাম দিয়ে দিই, এটা 1, তাহলে আমরা লিখব 1 থেকে আমরা কি বলতে পারবো, 1 থেকে y = হয়ে যাবে আমাদের কত, k এর মানটা যদি 3 বসিয়ে দিই, তাহলে আমরা হবে 3√x। ঠিক আছে, আবার দেখো আমাদের বলে দিয়েছে যখন এবার কার মানটা বলেছে, y এর মানটা বলেছে, তাহলে y এর মানটা এবার 6 বলেছে, তখন x এর মানটা কত, তাহলে এবার দেখো y এর মান যদি 6 হয়, তাহলে y এর জায়গায় আমরা 6 বসাবো, 3√x। এবার এখান থেকে x এর মানটা বের করবো, 3 2 এ 6, আমরা যদি বর্গ করে নিই, তাহলে এখানে রুটটা উঠে যাবে x, আর 2 এর বর্গ কত হবে 4, তাহলে x এর মানটা হয়ে যাবে 4, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 6 এর প্রশ্নটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, প্রথমে আমরা গোলকের ব্যাসার্ধ আমরা যদি r ধরে নিই, তাহলে কার বলেছে এখানে সম্পর্কটা, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের কথা বলেছে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 4πr²। ঠিক আছে, এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে, r থেকে 50% যদি বাড়ায়, ঠিক আছে, তাহলে 50/100, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাটাকাটি করে 1/2, তাহলে এটা আমরা r/2 পেয়ে গেলাম, এতটা বাড়বে। তাহলে এখন ব্যাসার্ধ কত হবে, তাই না, তাহলে এখন ব্যাসার্ধ হবে, আগে তো ছিল r, আর এখন বাড়ছে কত, r/2, তাই এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা পেয়ে যাবা 3r/2 পেয়ে যাবা। এখন ব্যাসার্ধ এত, তাহলে এবার বক্রতলের ক্ষেত্রফলটা কত পাবো। ঠিক আছে, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব 4πr², তাহলে r হচ্ছে 3r/2 তার স্কোয়ার, তাহলে এটা কত আসবে 4πr²,
ইন্টু 9r²/4। তাহলে এটা আমরা 9/4 লিখলাম এখানে, ইন্টু 4πr², মানে এই আকারে আমরা সাজালাম। এবার এটা আমাদের কি বেড়ে গেছে ক্ষেত্রফলটা, তাহলে কতটা বাড়বে, তাহলে আমাদের বেশি থেকে কমটা বাদ দিব, তাহলে আমাদের বাড়বে, ঠিক আছে, বাড়বে কতটা বাড়বে, বড়টা হচ্ছে আমাদের এটা 4πr², আর ছোটোটা আগেরটা যেটা প্রথমে ছিল আমাদের 4πr², তাহলে 4πr², ঠিক আছে। তো এখানে দেখো এখানে একটা, এখানে আছে এতটা, তাহলে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে, এটা হবে 4, আর 4 থেকে 9 থেকে 4 চলে গেলে 5, তো এটা তোমরা দেখবা 5/4 পাবা ভগ্নাংশের যোগ বিয়োগটা, ঠিক আছে। তাহলে আমাদের এটা বিয়োগ করে পাবো এটা, এতটা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবার শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা বৃদ্ধি পাওয়ার নিয়মটা, বৃদ্ধি পেয়েছে এটা, আর এখান থেকে বৃদ্ধি পেয়েছে 4πr² থেকে প্রথমে ছিল, তাহলে 4πr² নিচে থাকবে, ঠিক আছে। তাহলে এটা বা এটা আর 100 দিয়ে গুণ করে নেবা, এভাবে আমরা শতকরা বৃদ্ধি পেয়ে যাবো। যতটা বৃদ্ধি পালো সেটা থাকবে উপরে, আর কতটা থেকে বৃদ্ধি পেয়েছে, প্রথমে ছিল এটা, তাহলে এই থেকে বৃদ্ধি পেয়েছে এটা থাকবে আমাদের নিচে, আর 100 দিয়ে গুণ করবো। এবার দেখো এটা তো আমাদের কেটে গেল, তো আমাদের এখানে থাকছে 5/4 ইন্টু 100, এটা আমরা যদি কাটাকাটি করি এটা পেয়ে যাবো 25, 25 5 গুণ করে আমরা পেয়ে যাবো 125%। তাহলে এতটা কিন্তু ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা এত% বৃদ্ধি পাবে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7 প্রশ্নটা, 7 প্রশ্নটা এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধ r1, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা 2r1, তো উহাদের ঘনফল যদি সমান হয় তাহলে আমাদের r/, মানে বড় হাতের r/, ছোট হাতের r, এই অনুপাতটির মান বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো বড় হাতের r/, ছোট হাতের r বলেছে, তাহলে আমাদের r1 দরকার নেই আমাদের এখানে ওয়ানগুলো, তাহলে শুধু আমরা rই নিব। তার গোলকের ব্যাসার্ধ r, বড় হাতের r, তাহলে গোলকের ঘনফলের সূত্র কী হবে, গোলকের আয়তনের সূত্র, তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³, r বলতে এখানে বড় হাতের r। আচ্ছা 1-এর এখানে দরকার নাই, ঠিক আছে, যেহেতু আমাদের অনুপাতে 1টা নাই এখানে। তাহলে এটা সমান সমান হবে দেখো কার সঙ্গে, চোঙ, লম্ববৃত্তাকার চোঙ বলেছে, চোঙের ব্যাসার্ধ ছোট হাতের r, তা চোঙের আয়তনের সূত্র কী জানি, চোঙের আয়তনের সূত্র আছে πr²h, ঠিক আছে। এখানে উচ্চতা দেখো এইচটা এখানে বলে দিয়েছে 2r, আর 1 আছে, 1 নিব না আমরা যেহেতু অনুপাতে 1টা নাই, ঠিক আছে, শুধু 2r হবে। তাহলে এই হচ্ছে আমাদের গোলকের আয়তন, আর এটা হচ্ছে আমাদের চোঙের আয়তন। তাহলে আমরা ওই দিকে সমান করে এখানে বড় হাতের r আর ছোট হাতের r এর অনুপাতটা আমাদের বেরিয়ে আসবে। দেখো আমরা কীভাবে বের করব, সরলটা করি, পাই কেটে দিলাম, আর এখানে দেখো 2 দিয়ে 4কে কাটাকাটি করো, 2 পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এখানে আমরা r³ আর এখানে দেখো এখানে r², তো এখানেও আমাদের কত আছে, ছোট হাতের r³, বড় হাতের r³ বা ছোট হাতের r³, আর 2/3টাকে আমরা এইদিকে নিয়ে চলে যাবো, তো এইদিকে নিয়ে গেলে এরা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে, 2/3টা কত যাবে, 3/2 হবে। ওকে, এবার আমরা এটাকে r বাই ছোট হাতের r তার হোল কিউব করলাম, আর এটাকে আমরা কত করব, 3/2 করব। এবার দেখো এটা যদি আমরা ওইদিকে করি, মানে আমরা ঘনমূলটা যদি করতে চাই, ঠিক আছে, তাহলে ঘনমূল করলে কত হবে, তাহলে আমরা অতএব আমরা এখানে r বাই ছোট হাতের r, তাহলে এইদিকে কিউবটা যদি এদিকে ঘনমূল করি, তাহলে ঘনমূল দেখো 3-এর ঘনমূল আমরা এইভাবে লিখতে পারবো, 3 দিয়ে 3√3, এটা হচ্ছে 3-এর ঘনমূল, ঘনমূল চিহ্ন 3 দিতে হয়, ঠিক আছে, 3 না থাকলে বর্গমূল বলা হয়, আর 3 থাকলে ঘনমূল। তাহলে এখানেও ঘনমূল 2-এর ঘনমূল চাপবে, তাহলে ছোটো করে 3 দেবা, আর এভাবে 2 দিয়ে দেবা, তাহলে এটা 2-এর ঘনমূল, ঠিক আছে, কিউবটা উঠালে পরে আমরা ঘনমূল চাপাবো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা r/, বড় হাতের r/, ছোট হাতের r পেয়ে যাব ঘনমূল 3 ঘনমূল 2, তাই এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে মনে করবা এটা কিন্তু পাশে 3 নয়, 3টা একটু ছোটো করে লিখবা, ছোট্ট করে, ঠিক আছে, এই 3টা আমি ছোটো করে দিচ্ছি, এগুলো হচ্ছে ঘনমূলের চিহ্ন। 3টা ছোটো করে থাকবে এখানে, 3 ঘনমূল, ঠিক আছে, এটাকে ঘনমূলই বলবো, তার ঘনমূল 3 ঘনমূল 2, বাস এইভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে। 8-এর অঙ্কটা দেখো, tan θ = cot θ বলে দিয়েছে, তাহলে আমাদের মানটা বের করতে বলেছে tan θ + 15 ডিগ্রি, এর মানটা বের করতে বলেছে। তা দেখো এখান থেকে আমরা থিতার মানটা বের করতে পারবো, তাহলে আমরা tan θ রেখে দিলাম, আর cot θকে লিখবো, দেখো cot θকে লিখতে পারবো tan 90 ডিগ্রি - θ, ঠিক আছে, পুরো কোণের সূত্র, tan 90 ডিগ্রি - θ, এটা cot θ হয়ে যায়, তাহলে cot θকে আমরা এটা লিখতে পারবো, এটা থেকে যদি এটা হয় তো এটা থেকে এটা হবে, তা ওই থেকে tan যদি আমরা ভ্যানিশ করে দিই, তাহলে আমরা θ সমান পেয়ে যাবো 90 ডিগ্রি - θ। তাহলে এখান থেকে থিতা দেখো, এদিকে থিতা আসলে পরে আমরা যোগ করে 2θ পেয়ে গেলাম,
ঠিক আছে 90 ডিগ্রি, 2 দিয়ে যদি কাটাকাটি করি তো এটা পেয়ে যাবো 45 ডিগ্রি। তাহলে অতএব থিতার মানটা কত পেলাম? থিতার মানটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিতার মান। চলো থিতার মান পেয়ে গেছি, এবার এখানে বসিয়ে দাও। তাহলে ট্যান থিতার জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি আবার আছে। তাহলে এখানে হয়ে যাবে ট্যান যোগ করে কত পাবো? 60 ডিগ্রি। আর ট্যান 60 ডিগ্রি মানটা আমরা কত জানি? √3। এটা আমার অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 2-9 নম্বর প্রশ্নটা কী বলছে আমরা পড়ে নেব। 9 নম্বর প্রশ্ন বলছে ABCD ট্র্যাপিজিয়ামের BC সমান্তরাল AD এবং AD সমান 4 সেমি, AC ও BD কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে AO বাই OC সমান DO বাই OB সমান 1/2 বলে দিয়েছে। তাহলে BC বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। দেখো ছবি এঁকে তোমাদের বোঝায়। একটা ট্র্যাপিজিয়াম বলেছে, একটা ট্র্যাপিজিয়াম আমাদের আছে ABCD। তাহলে যে ট্র্যাপিজিয়ামের ছবি এভাবে হয়, এই যে ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। তাহলে এখানে দেখো BC সমান্তরাল AD বলেছে, তাহলে এখানে AD, ঠিক আছে, AB, এটা ABCD এভাবে আমরা ট্র্যাপিজিয়াম বললাম। দেখো BC সমান্তরাল AD বলেছে, তাহলে BC সমান্তরাল AD, এই দুটো বাহু সমান্তরাল হয় ট্র্যাপিজিয়ামের, আর এই দুটো বাহু কী হয়? ত্রিজ্যক হয়। এবার কি বলেছে? দুটি কর্ণদ্বয় ছেদ করেছে, তাহলে AC কর্ণ আছে, তাহলে AC কর্ণ যোগ করব আর BD কর্ণ যোগ করব। এই যে তাহলে কর্ণ দুটি কোথায় ছেদ করেছে? এই যে ধরো O বিন্দুতে ছেদ করেছে, এটা বলে দিয়েছে প্রশ্নে। এভাবে যে কর্ণ দুটি ছেদ করে, তাহলে আমাদের সমান বলেছে, দেখো কে সমান বলেছে? AO বাই OC, ঠিক আছে। এই যে AO বাই OC হবে, এদের যে অনুপাতটা কার সঙ্গে সমান হবে? এদের অনুপাতটা মানে DO বাই OB, এটা, ঠিক আছে, DO বাই OB, তাহলে এর সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে এই মানটা আমাদের বলেছে কত? 1/2 বলে দিয়েছে। ওকে, এই মানটা 1/2 বলে দিয়েছে। তাহলে আমাদের কার মানটা দরকার? BCর মানটা বের করতে বলেছে। তাহলে BC সমান কত হবে? তাহলে BCর মানটা আমরা বের করবো, যে BC। তা দেখো আমরা কীভাবে পাচ্ছি আমরা BCর মানটা। আমরা এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ ত্রিভুজ দেখাবো, দুটো শর্ত সমান করে। তাহলে ত্রিভুজ আমরা নিব, ত্রিভুজ AOD নিলাম, ও ত্রিভুজ BOC এর, ঠিক আছে, দুটো শর্ত যদি সমান দেখাতে পারি তাহলে আমরা সদৃশ বলতে পারবো। তাহলে 1 নম্বর শর্ত দেখো, এই কোণটা আর এই কোণটা এরা কিন্তু বিপ্রতীপ কোণ, এরা সমান হবে। তাহলে কোণ AOD সমান কোণ BOC এরা সমান। কেন? এরা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ, এই জন্য সমান। এবার 2 নম্বর শর্ত, তাহলে 1 নম্বর শর্ত পেয়ে গেলাম। 2 নম্বর শর্ত দেখো, আমরা এই যে বাহুগুলো সমান বলে দিয়ে অনুপাতগুলো, তাহলে এটা আমরা নিতে পারবো শর্তটা, মানে ঠিক আছে, এই ত্রিভুজে এই বাহুটা আর এই বাহুটা অনুরূপ বাহুর অনুপাতটা, আর এদিককার এই বাহুটা এদের অনুরূপ বাহুগুলো কী বলে? সমান বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে আমরা কী করতে পারবো? সমান লিখতে পারবো। তাহলে আমরা বলে দেবো AO সমান OC আর TO সমান OB, ঠিক আছে। দেখো ত্রিভুজ দুটো অনুরূপ বাহুগুলো কী হলো? অনুরূপ বাহুগুলির অনুপাতটা সমান পেয়ে গেলাম। এখানে প্রশ্নে বলে দিয়েছে এটা। তাই দেখো দুটো শর্ত কিন্তু আমরা সমান দেখাতে পারলাম। তাহলে এখন দুটো ত্রিভুজকে কী বলবো? সদৃশ বলবো। তাহলে অতএব ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC, ঠিক আছে, কী হয়ে গেল? সদৃশ। এরা হচ্ছে আমাদের সদৃশ ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়ে যায়, তাদের অনুরূপ বাহুগুলি যেগুলো আছে তাদের অনুপাতগুলো কী হবে? সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো তো আমরা নিয়েছি, এখানে AO OC এরা ছিল, DO আর OB এরা ছিল, আর এখানে অনুরূপ বাহু নিয়ে নেবো। দেখো এই যে ADর সঙ্গে BC, তাহলে এখানে আমরা বলতে পারবো AD বাই BC, ঠিক আছে। এই যে অনুরূপ বাহুগুলো নিলাম, এটা বাই এটা, আবার এটা বাই এটা, তাহলে আমরা করতে পারবো এটা বাই এটা, অনুরূপ বাহু। তাহলে এদের মানগুলো আবার বলে দিয়েছে কত? 1/2 বলে দিয়েছে। এদের মান 1/2, তাই এরও মান 1/2। তাহলে আমরা কি করব এখন? আমরা AD বাই BC করে নিলাম আর 1/2 করে নিলাম, পৃথক করে নিলাম। ADর মানটা কিন্তু বলে দিয়েছে প্রশ্নে, ADর মানটা 4 বলে দিয়েছে, আর নিচে BC আছে 1/2। তাহলে এবার দেখো আমরা এখান থেকে আমরা কিন্তু BCর মানটা পেয়ে যাচ্ছি, 4 দিয়ে 8। তাহলে BCর মান কত পেয়ে গেলাম? 8 সেমি। তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। BCর মান 8 সেমি। এই যে BCর মানটা যে বের করতে বলেছিল, আমরা 8 সেমি পেয়ে গেলাম, 8 সেমি। এবার দেখো 2-10 নম্বর প্রশ্নটা করাবো। তা 10এর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে
ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জে এর দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমি ছবিটা এঁকে একটু প্রশ্নটা বোঝাই। আমাদের প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, ঠিক আছে, যার কেন্দ্রবিন্দু আমাদের ও বলে দিয়েছে, আর একটা পি কিউ জে বলেছে। তাহলে আমরা এখানে একটা জে নিলাম, পি কিউ একটা জে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কেন্দ্র থেকে জে এর উপর যে দূরত্বটা, এই যে দূরত্বটা, একে আমরা এ নাম দিলাম, ও এ। তাহলে এই কেন্দ্র থেকে যে এর দূরত্বটা কিন্তু বলে দিয়েছে এখানে 2.1, ঠিক না। তাহলে এখানে আমাদের ও এটা দেওয়া আছে, ও এটা কত দেওয়া আছে 2.1 সেমি, এটা ও এর মান দেওয়া আছে। এবার আমাদের কিন্তু ব্যাসের মানটা বলেছে, আর জে এর মানটা কিন্তু বলে দিয়েছে প্রশ্নে, পি কিউ জেটা। তাহলে পি কিউ জেটার মান কত বলেছে, পি কিউ জে এর মানটা এখানে বলে দিয়েছে আমাদের 4 সেমি বলে দিয়েছে। তাহলে পি কিউ জে এর মানটা 4 সেমি বলেছে। তাহলে পি কিউ যেহেতু 4 সেমি পাই, তাহলে আমরা এখানে দেখো এপি পেয়ে যাবে তোমরা, এপি। এপি কত হবে, পি কিউর অর্ধেক, তাই না। পি কিউ যতটা হবে পি কিউ জে এর অর্ধেক হবে এপিটা। এপিটা তাহলে 2 সেমি পেয়ে যাব। দেখো এখানে আমি ধর্মটা বলে দিচ্ছি, এটা কেন আমাদের অর্ধেক হবে। দেখো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা ও এ সরলরেখাটা, সেই জেটাকে পি কিউ জেটাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে এপি সমান সমান এ কিউ হবে, তাহলে এপিটা কী হবে, পি কিউর অর্ধেক হবে। তাহলে এখানে এপিটা পেয়ে গেলাম দেখো 4-এর অর্ধেক, পি কিউ তো 4, তো আমরা 2 সেমি পেয়ে গেলাম, তো এটা আমরা 2 পেয়ে গেলাম। এবার আমরা এখানে ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাবো। তাহলে আমরা ওপিটা যুক্ত করে দিলাম, তাহলে ওপি আমরা বের করবো এখান থেকে। তাহলে এটা যে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সমকোণ এটা। তাহলে ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার আর ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার, মানে ও এ স্কোয়ার। তাহলে এখানে ওপির মানটা বের হবে। তাহলে এপির মান এখানে হচ্ছে 2 এর স্কোয়ার, আর ও এর মানটা, ঠিক না, যেটা হচ্ছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয় না সরি, যেটা হচ্ছে আমাদের এই যে ও এ, তাই না, এই যে লম্ব দূরত্ব। তো ও এর মানটা আমাদের এখানে বলে দিয়েছিল প্রশ্নে 1.2.1, তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4। আর এটা তোমরা সরল করো, এটা পেয়ে যাবে তোমরা কত, এটা পেয়ে যাবে 4 4 1, ঠিক আছে, 441 পাবা। 21-এর বর্গ 441। তাহলে এখানে দুটোর পর দশমিক হবে, তাই না, কারণ দুজন আছে এখানে, ঠিক আছে, দুজন আছে বলে দুটোর পর দশমিক, একটা পর দশমিক হবে না, দুটোর পর হবে। তো এটা যোগ করে পেয়ে যাবে তোমরা 8.41। ওকে, এটা আমরা যেহেতু দশমিকটা উঠাই, তার নিচে দশমিকটা হবে 100। তাহলে ওপি স্কোয়ার পেয়ে গেলাম 841/100। তাহলে ওপি স্কোয়ার এটা যেটা পাই, তাহলে ওপি কত পাবো, তাহলে 841-এর বর্গমূল, দেখো 841 বর্গমূল করবা, 841-এর বর্গমূল পেয়ে যাবা তোমরা 29 পাবা, আর 100-এর বর্গমূল তোমরা 10 জানো, ঠিক আছে। তাহলে তোমরা ওপি কত পেয়ে গেলা, তাহলে অতএব ওপি পেয়ে গেলে তোমরা ভাগ যদি করে নাও, তাহলে 1টার পর দশমিক, 2.9, এটা হচ্ছে ওপি। তাহলে ওপি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা এখান থেকে ব্যাস বের করব। তাহলে ব্যাস হচ্ছে আমাদের 2 ওপি, ঠিক আছে। 2 ওপি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, এদিকে যে 2 দিয়ে গুণ করি, 2 9 18 8, এদিকে 4, এটা 5, তা 5.8। তা দেখো ব্যাসটা আমরা পেয়ে গেলাম, ব্যাস আমরা কত পেয়ে গেলাম 5.8 সেমি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-11 নম্বরটা আমরা করাবো। 2-11 প্রশ্নটা কি বলছে, দেখো 2-11 প্রশ্ন বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় পি এ ও পিবি কোণ এ ও বি 120 ডিগ্রি হলে কোণ এপিবি এবং কোণ এপিও এর মান কত হবে। চলো আমরা একটা ছবিটা এঁকে প্রশ্নটা বুঝি। প্রথমে আমাদের বৃত্ত বলেছে, এই হলো আমাদের বৃত্তের কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম। এখানে দেখো বৃত্তের দুটি স্পর্শ বলেছে বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ বিন্দুটা পি বলেছে। তাহলে আমরা দেখো এখান থেকে একটা স্পর্শক নেব, এই স্পর্শক, আর এখান থেকে একটা স্পর্শক টানবো, এই যে স্পর্শক, যেটা আমাদের পি বিন্দু থেকে কিন্তু স্পর্শক তৈরি হয়েছে। তাহলে এখান থেকে স্পর্শকটা আমরা পি এ নাম দিয়ে দিলাম, পি এ একটা স্পর্শক বলেছে প্রশ্নে, আর এখান থেকে আমরা স্পর্শের নাম দেবো পিবি, ঠিক আছে। এই বিন্দুতে আমাদের হয়ে গেল বি বিন্দুতে একটা পিবি স্পর্শক, আর এখানে আমাদের এ বিন্দুতে একটা পিএ স্পর্শক, দুটো স্পর্শক। আমরা কী করবো এখন ও বি যোগ করে নেব। তাহলে ও বি যোগ করবো, যেহেতু আমাদের কোণটা দেওয়া আছে দেখো এ ও বি কোণটা, তাহলে আমাদের ও বি আর ও এ যোগ করতে হবে। তাহলে ও বি আর ও এ আমরা যোগ করে নিলাম। তাহলে এই যে কোণটা পেলাম এ ও বি, এই কোণটা কত বলেছে 120 ডিগ্রি বলে দিয়েছে, এটা 120 ডিগ্রি। আচ্ছা তোমরা জানো যে স্পর্শকের উপর এই যে আমাদের যে ব্যাসার্ধতা আছে এটা কী হয়, লম্ব হয়। তাহলে বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধটা কী হয়, লম্ব হবে। তাহলে এটা আমাদের কত 90 ডিগ্রি। একইভাবে এটাও একইভাবে আমরা এটা 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমি একটু তোমাদের বলে দিই,
তাহলে এখানে ওয়েটা লম্ব আছে কার পর, এপির পর, এপি বলে দিলাম। আর ওবিটা লম্ব কার পর আছে, বিপি, ঠিক আছে। তাহলে অতএব আমরা দেখো কোনগুলো, ওএপি এটা 90 ডিগ্রি পাবো, আবার ওবিপি এটাও 90 ডিগ্রি পাবো, দুজনেই আমাদের কোথায় যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখো এবার যদি আমরা চতুর্ভুজ বলি, ঠিক আছে, আমাদের কোন মানগুলো বের করতে বলেছে, আমাদের এখানে দুটো কোণ মান বের করতে বলেছে। তাহলে দুটো কোণের মান বের করার আগে আচ্ছা তোমাদের বলে দিই কার মান বের করতে বলেছে। এখানে এপিবি মানে এপিবি এই কোণটার মান বের করতে বলেছে, তারপর বলেছে এপিও। আচ্ছা এপিওটা আমরা পরে বের করছি, তা আমরা প্রথমে এই কোণের মানটা আগে বের করি, এপিবি মানটা কত হবে। দেখো আমাদের কীভাবে মানটা পাবো, তোমরা লক্ষ্য করো এখানে তোমরা যদি দেখো ও বিপিএ একটা কি দেখতে পাচ্ছ, চতুর্ভুজ দেখতে পাচ্ছ, তাই না, চারটা ও আছে, একটা দুটা তিনটা চারটা, তা চতুর্ভুজের তিনটা কোণ তো জানা হয়ে গেছে, তো 4 নম্বর কোণটা পেয়ে যাবো। চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি হয়, তাই এদের যোগ করবো আর 360 ডিগ্রি থেকে বাদ দেবো, তা আমরা একটা অ্যান্সার পেয়ে যাবো। তা আমরা এখন দেখো লিখবো চতুর্ভুজ, লিখবো চতুর্ভুজটা কে আছে, আমরা নাম দিয়ে দেবো ও বিপিএ এর, ঠিক আছে, এর আমরা কি এই চতুর্ভুজের আমরা এই কোণটা পেতে চাই। তাহলে ওই কোণটা আমাদের যেটা প্রশ্নে বলেছে এপিবি, এই এপিবির মানটা আমাদের বের করতে বলেছিল। তাহলে এটা হবে আমাদের কত, 360 ডিগ্রি থেকে এই 3টি কোণের যোগফলটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এটা ছিল 90 ডিগ্রি, এটা ছিল আমাদের 120 ডিগ্রি, এটা ছিল আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সরলটা করি, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 300 ডিগ্রি পেয়ে যাবা, ঠিক আছে। তাই এটা বিয়োগ করে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। দেখো আমরা একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, আমাদের এপিবি কোণ বলেছিল কোণ এপিবি মান কত, তাই এটা কত পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, একটা অ্যান্সার কমপ্লিট। তারপর আমাদের আরেকটা কোণের কথা বলেছে এখানে এপিও, এর মান কত, এপিও দেখো এপিও, তাহলে আমাদের এটা কি যুক্ত করতে হচ্ছে, তাহলে আমাদের এটা যোগ করব, এটা আমরা যোগ করব। দেখো তাহলে আমাদের এই কোণের মানটা আবার দরকার, এই কোণটা বলেছে কত হবে এপিও কোণের মানটা কী করে হবে তোমাদের বলে দিচ্ছি। এই যে আমাদের এপিবি আছে, তাহলে এপিবি এর সমদ্বিখণ্ডক ওপি হয়, এটা তোমাদের জানতে হবে, এটা উপপাদ্য আছে। তাহলে আমরা জানি, আমি লিখবো কী লিখবো, আমরা জানি এভাবে লিখতে পারবো। আমরা জানি কোণ এপিবি এর সমদ্বিখণ্ডককে ওপি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক হলে কী হবে, দুটো কোণ সমান হবে, তাহলে কোণ এপিও সমান হবে কোণ, দেখি আমরা বিপিও বলি দিই, বিপিও, এই দুটো কোণ সমান, ঠিক আছে। এবার এরা দুটো কোণ সমান এবং এ আছে 60 ডিগ্রি, তাহলে একজন কত হবে, 60 ডিগ্রি অর্ধেক হবে। তাহলে আমরা এপিও কত পেয়ে যাবো, 60 ডিগ্রির অর্ধেক পেয়ে যাবো, মানে কত পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এপিও আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এই একটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কোণ এপিবি সমান 60 ডিগ্রি পেলাম, এটা একটা উত্তর। আর একটা কোণ পেয়ে গেলাম এই কোণটা এপিও, 60 ডিগ্রির অর্ধেক পেয়ে যাবো 30 ডিগ্রি। তাহলে এভাবে আমরা প্রশ্নটা করতে হবে, সমাধানটা। এবার দেখো আমরা 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তা দেখো আমরা শেষে প্রশ্নটা করাবো। 12 নম্বর প্রশ্নটা সামেশন এফআই এক্সআই দেওয়া আছে 132 + 5k, আর সামেশন এফআই দেওয়া আছে 20, আর এদের যৌগিক গড়টা আবার বলেছে 8.1। তাহলে আমাদের এখান থেকে কে এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো যৌগিক গড় আমরা শুধু কি জানি, যৌগিক গড়, তো এই যৌগিক গড়টা কিন্তু 8.1 বলে দিয়েছে। তো যৌগিক গড়ের সূত্রই হচ্ছে আমাদের, অতএব এই যৌগিক গড় সমান লিখতে পারবো সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র আমাদের। তাহলে এর মানটা 8.1, তাহলে এখানে মানগুলো বসিয়ে আমরা কে এর মানটা বের করে নেব। সামেশন এফআই এক্সের মানটা আছে 132 + 5k, আর সামেশন এফ এর মানটা আছে এখানে 20, আর এদিকে 8.1। তাহলে এখানে বর্গগুণ করো 132 + 5k, আর এটা যদি গুণ করে এটা তোমরা পেয়ে যাবা 162 পেয়ে যাবা, তাই না। দশমিকটা উঠে যাবে, যেটা একটা শূন্য আছে, দশমিক বাদ চলে গেল। তাহলে এবার আমরা এখান থেকে কে এর মানটা বের করতে চাই, তাহলে এই দুটো বিয়োগ করবা, বিয়োগ করে তোমরা 30 পেয়ে যাবা, 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 6 = 30। তাহলে কে এর মানটা আমরা কত পেয়ে গেলাম, কে এর মানটা আমরা 6 পেয়ে গেলাম। এই ছিল আমাদের অ্যান্সারটা।
তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো ক্লাস আমি তোমাদের সব অঙ্কগুলো ভালো করে করিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই। সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা। যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা ভিডিওগুলোতে লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে। ওকে, বাই বাই।